স্বাগতম সবাইকে অডিও বুকস বাই কেয়া চ্যানেলে। সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস গল্পটির আজকে শুনবেন পর্ব 7। শ্রাবণের হাতে রক্তাক্ত চাপাতি, নিচের চামড়া ছাড়ানো কাটা হাত পা এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ। টেবিলে কাটা মাথা মুখমণ্ডল দেখে বুঝতে পারল মাথাটি আর অন্য কারো না, তা তার হবু স্বামী রিফাতের। শ্রাবণের সারা গায়ে রক্তের ছড়াছড়ি। সব দেখে কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো সে, চোখে চোখ রেখে কাটা হাতের ওপর চাপাতি দিয়ে সজোরে আরও একটি কোপ দিয়ে চাপাতি সেখানে রেখে হাতে তুলে নিল পাশে পড়ে থাকা চাইনিজ কুড়াল। কুড়াল দেখে কিছুটা নিজের অবস্থানে ফিরে এলো নীলিমা। তার মনে হলো সেখানে আর এক মুহূর্তও থাকা উচিত না, দ্রুত দৌড়ে বের হওয়া উচিত। কিন্তু পা ফেলতে গিয়ে তার মনে হচ্ছিল পা ফেলতে পারছে না। পুরো গা কাঁপছে তার, সাথে ঘন নিঃশ্বাস। মুখে কোনো কথা নেই, কোনো অনুরোধ, কোনো চিৎকার নেই। শ্রাবণের দিক হতে মুখ ফিরিয়ে বিপরীতে পা দেবে এমন সময় তার গলায় সজোরে এসে পড়ল শ্রাবণের হাতে থাকা কুড়াল। মুহূর্তেই নিচে পড়ে গেল সে। গলা হতে ঝরতে শুরু করলো রক্তের অঝোর ধারা। কোনো মতে শ্রাবণের দিকে ফিরে তাকালো সে। চোখে এক ঝাঁক তার কৌতূহল। যে শ্রাবণকে এত সম্মান করত, এত শ্রদ্ধা করত, সে শ্রাবণী তাকে কেন খুন করেছে? শ্রাবণের সাথে পরিচয়ের পর থেকে শ্রাবণকে অনেক ভালো লাগতো তার, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। বলতে না পারার অবশ্য অন্যতম কারণ ছিল পুষ্প। নীলিমা জানতো শ্রাবণ পুষ্পকে অনেক বেশি ভালোবাসে। শ্রাবণের সাথে মিশতে মিশতে অনেক কথা হতো তার। শ্রাবণ তখন তার অনেক কিছুই বলতো তাকে। শ্রাবণের সব জানার জন্য সে অনেক আগ্রহ দেখাতো তখন। একদিন কথা প্রসঙ্গে পুষ্পের কথা বলেছিল শ্রাবণ। সেদিন পুষ্পের কথা শুনে অনেক মন খারাপ হয়ে গিয়েছিল তার, এবং মনে মনে আফসোস করতে থাকলো শ্রাবণের সাথে আরও আগে কথা না হওয়া নিয়ে। তবে শ্রাবণকে সে কখনো এড়িয়ে যেতে চায়নি। নীলিমা জানতো শ্রাবণের সাথে তার কখনোই কিছু হবে না। তবু সে চাইতো শ্রাবণের খুব ভালো একজন শোভানোধ্যায়ী এবং কাছের মানুষ হয়ে থাকার। কাছের মানুষ হতেও পেরেছিল সে। পুষ্পের পরে শ্রাবণ সবচেয়ে কথা বলতো তার সাথে, যদিও তাদের বেশি কথা হতো লেখালেখি এবং পুষ্পকে নিয়ে। শ্রাবণের কাছাকাছি থাকার জন্যই রিফাতের সাথে কথা বাড়ালো। তারপর ধীরে ধীরে প্রেম। শ্রাবণও বুঝতো নীলিমা যে তাকে পছন্দ করে। সে বুঝতে পেরেই পুষ্পের কথা বলতো মাঝে মাঝে, যাতে করে তার প্রতি দুর্বলতা কমে যায় নীলিমার। কিন্তু ঘটতো তার উল্টোটা। শ্রাবণের দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়েছিল নীলিমা। নীলিমার চোখের ভাষা বুঝতে কষ্ট হলো না তার। রিফাতের কাটা মাথার দিকেও তাকানোর চেষ্টা করলো সে, কিন্তু ততক্ষণে তার শ্বাস প্রশ্বাস এবং শক্তি সবই কমে আসছিল প্রায়। সময় তখন 1:15। আবার শুরু হলো বৃষ্টি। নীলিমার লাশটাও ভিতরে নিয়ে গেল শ্রাবণ। তারপর শুরু হলো লাশ কাটার শৈল্পিক কাজ। রিফাতের লাশ কাটার সময় চাপাতির গতি এবং কোপের সংখ্যা ছিল অনেক বেশি। অন্যদিকে নীলিমার লাশ কাটার সময় এমনভাবে কাটলো যেন কোনো ব্যথা না লাগে নীলিমার। রিফাতের লাশ কাটার সময় সে হয়ে গেল লাশ কাটার ওস্তাদ, যেন সামনে বসে আছে ক্লাস ভর্তি ছাত্র। সে এক দক্ষ শিক্ষক, যে চোখ বন্ধ করে সাফ করে দিতে পারবে এক আস্ত একটা লাশ। অথচ নীলিমার লাশ কাটার সময় সে যেন এক নতুন শিক্ষানবিশ। শিক্ষা নিচ্ছিল লাশ কাটার, তাই খুব সতর্কভাবে চালাচ্ছিল চাপাতি, যেন ভুল হলেই গণ্য হতে পারে ক্ষমার অযোগ্য অপরাধ বলে। সন্ধ্যা তখন গড়িয়ে এলো প্রায়। নীলিমা রিফাতের টুকরো টুকরো মাংস নিয়ে আস্তে আস্তে খালে ফেলে আসলো শ্রাবণ। প্রতিবারের মতো সেবারও মাংসগুলোকে খুব ছোট ছোট করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেখে ফেলে আসলো সে। তারপর নিয়ম অনুযায়ী বাইরে গিয়ে বাসা থেকে একটা নিরাপদ দূরত্বে নীলিমা রিফাতের ফোন দুটো ফেলে কিছুক্ষণ বসে থাকার পর খাওয়ার জন্য রান্নাঘরের দিকে গিয়ে দেখলো তেমন কিছু নেই খাওয়ার। ফ্রিজে কিছু আছে কিনা দেখতে ফ্রিজ খুলতেই দেখলো আইসক্রিমের বক্স। আইসক্রিম পুষ্পের খুব প্রিয় ছিল বলে সে প্রায়ই আইসক্রিম বানাতো, বানিয়ে ফ্রিজে রেখে দিত। আইসক্রিমটি বানিয়েছিল তার চলে যাওয়ার আগের দিন। পুষ্পের কথা ভেবে চুপ করে দাঁড়িয়ে থাকলো শ্রাবণ। মনে পড়ে গেল তার এবং পুষ্পের নতুন করে শুরু হওয়া দিনের কথা। দিনটি ছিল বুধবার। শ্রাবণ তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর পুষ্প অপেক্ষা করছিল শ্রাবণের যাওয়ার। প্রতিদিনকার মতো তৈরি হয়ে অফিসে চলে গেল শ্রাবণ। যাওয়ার আগে সেদিন পুষ্পকে দিয়ে শার্ট কোট টাই সব পরিয়ে নিল সে। শ্রাবণ যাওয়ার 5 মিনিট পর কল দেয় বাসার। পুষ্প ততক্ষণ তরকারি কাটছিল। সেদিন সে রান্না করছিল তার খুব প্রিয় মাছ শিং। শিং মাছ তার খুব প্রিয় বলে শ্রাবণ চেষ্টা করতো মাঝে মাঝে মাছটি আনার জন্য।
টাকা না থাকলে সে তখন তার খালা থেকে নিত। তবে সেটা যে পুষ্পের প্রিয় কিছু কেনার জন্য তা বলতো না, বলতো নিজের দরকারের কথা। পুষ্পের কথা বললে ছোট খালা যে টাকা দিবেন না, ঠিক তা না। তবে শ্রাবণ জানতো তিনি তখন বাঁকা চোখে তাকাবেন, একটু চুপচাপ থাকবেন, নানা রকম নীতি কথা বলবেন। তাই সে নিজের কথা বলেই টাকা নিত। কয়েকদিন পুষ্প শ্রাবণকে বলেছিল তার খুব শিং মাছ খেতে ইচ্ছে করছে, সে যেন শিং মাছ নিয়ে আসে। শ্রাবণও তার মন মতো শিং মাছ নিয়ে আসে। মাছ কাটা অবস্থায় ফোন বেজে উঠল পুষ্পর। সে দ্রুত রান্নাঘর থেকে এসে হাত মুছে ফোন ধরল। ফোন ধরেই বলল, সরি সরি, আমি রান্নাঘরে ছিলাম। অপর পাশ থেকে বাসার বলল, আরে সরি বলতে হবে না, পাগলটা অফিসে গেল? হ্যাঁ, তোমাকে মেসেজ দেওয়ার একটু পরেই গেল। আমার বিরক্ত লাগছিল খুব, কত দেরি করে বের হলো বেটা। আর বলো না, বের হওয়ার সময় আজ হুট করেই বলল কোট পরিয়ে দিতে, শার্ট পরিয়ে দিতে, মাথা আঁচড়িয়ে দিতে। থাক থাক, আর বলো না। আরও আছে তো, শুনো। না বলেছি না? সে যাওয়ার সময় আমি তোমাকে বলতে নিষেধ করেছি পুষ্প। ওকে ওকে, রাগাচ্ছিলাম, এমনিতেই মজা করছিলাম আমি। আচ্ছা বাদ দাও। তা বলো, কি করছো? এই তো, কি আর করব, পড়ছিলাম বসে বসে। বাবা, পড়াশোনা করছে ছেলেটা? সামনে তো পরীক্ষা, তুমি তো হুট করে পড়াশোনা ছেড়ে দিলে। এত প্যারা নিতে ইচ্ছা করে না। আর শ্রাবণ তো প্রায়ই বলতো, কিন্তু আমার ইচ্ছে নেই এখন। হয়েছে, সবসময় এত শ্রাবণ শ্রাবণ করতে হবে না আর। তাহলে কি বাসার বাসার করব? না, সেটাও লাগবে না। আচ্ছা, তুমি এত রাগ করো কেন? ও তো আমার স্বামী, বুঝোই তো, আমার ওপর তার অনেক অধিকার। তাহলে আমার বুঝি কোনো অধিকার নেই? আছে তো, তোমার তো আরও বেশি অধিকার। আমার মনের সমস্ত অধিকার তো তোমার। হুম আমার তো শুধু মনের অধিকার। ধৈর্য ধৈর্য। ওকে, অপেক্ষায় থাকলাম। এভাবে কথাবার্তা থাকে পুষ্প আর বাসারের। প্রতিদিনকার মতো চলতে থাকে তাদের ফোন আলাপ। শ্রাবণ যাওয়ার পর তাদের ফোন আলাপ শুরু হয়। সেদিনও শুরু হয়েছিল। হাসি আড্ডা দুষ্টুমি চলতেই থাকলো। কখনো বারান্দায়, কখনো রুমে, কখনো গলিতে হেঁটে হেঁটে কথা বলতেই থাকে পুষ্প। পুষ্প কখনো কোথাও স্থায়ী হয়ে থাকে না, যেমনটি থাকেনি সে শ্রাবণের জীবনে। সেদিন বাসারের সাথে কথা বলতে বলতে পুষ্প একসময় শ্রাবণের লেখালেখির রুমে চলে গেল, যেখানে শ্রাবণ তার লেখালেখি করত। টেবিলের পাশের চেয়ারটায় বসে পড়ল সে। তারপর বাসারের কথা অনুযায়ী সে রুমের বর্ণনা করতে শুরু করলো। প্রতিদিন তারা কথা বাড়ানোর জন্য কোনো না কোনো বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলতে থাকতো। বাসার কথা বাড়ানোর জন্য এক এক দিন এক এক বিষয় তুলে দিত। সেদিন বলেছিল শ্রাবণের লেখালেখির রুমের বর্ণনা দিতে। তাই সে রুমে এসে বর্ণনা শুরু করলো। পুষ্প প্রথমেই শ্রাবণের সেলফে থাকা বইয়ের বর্ণনা দিচ্ছিল। শ্রাবণ যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিল, তার বেশিরভাগ বই ছিল ইংরেজি এবং বিদেশি সাহিত্যের। সেগুলোর মধ্যে উদারিং হাইটস, নেটিভ সন, দ্য গ্রেট গ্যাটসবি, ডেথ অফ দ্য সেলসম্যান সহ বেশ কিছু বই পড়েছিল সে। শ্রাবণের বাসার বেশ কিছু বই সে পড়েছিল নিজের ইচ্ছায়, আর বেশ কিছু পড়েছিল শ্রাবণের ইচ্ছায়। শ্রাবণের ইচ্ছার দাম ছিল পুষ্পের কাছে সবচেয়ে কম। তার মন মতো হলে রাখত, না হলে নেই। শ্রাবণের বইগুলোর মধ্যে পুষ্পের সবচেয়ে বেশি ভালো লেগেছিল উদারিং হাইটস বইটি। বইটি পড়েই নায়ক হিথক্লিপের প্রেমে পড়ে যায় পুষ্প, এবং মনে মনে সেও চাইতো কেউ তাকে হিথক্লিপের মতো ভালোবাসুক, তার জন্য পাগল থাকুক, তার জন্য উজাড় করে দিক সব। এই বইটি পড়েছিল তার আর শ্রাবণের প্রেমের শুরুতে। প্রথম দেখাতেই অন্যান্য নানা উপহারের সাথে শ্রাবণ তাকে উপহার দিয়েছিল উদারিং হাইটস বইটি। উপহার হিসেবে প্রায় বই দিত শ্রাবণ। পুষ্পের প্রায় পড়া বই শ্রাবণের দেওয়া। সেলফের বর্ণনা শেষে নজরে আসলো টেবিলে রাখা বই এবং খাতার ওপর। টেবিলের ওপর রাখা ছিল দুটি বই, একটি সিরিয়াল কিলারদের নিয়ে, অন্যটি সাইকোলজি নিয়ে। পাশে ছিল একটি অসমাপ্ত গল্পের পাণ্ডুলিপি, যার শিরোনাম ছিল ভয়ানক মেলবন্ধন। নাম শুনেই অপর পাশ থেকে বাসার বলল পড়ে শোনাতে। বাসারের কথা অনুযায়ী পড়া শুরু করলো পুষ্প। গল্পের শুরুতেই এক মেয়ের বর্ণনা দেয়া, যার নামও ছিল পুষ্প। শ্রাবণের গল্পে নিজের নাম দেখে অনেক বেশি খুশি হয়ে গেল সে। তার নামে গল্পের নায়িকার নাম, বিষয়টি তার কাছে অন্যরকম ভালো লাগছিল। সে ধীরে ধীরে খেয়াল করলো গল্পের নায়িকার সাথে তার ছেলেবেলা পুরোটাই মিলে যাচ্ছে। সে আরও মনোযোগী হলো। তার খুব ভালো লাগছে বিষয়টি দেখে, যে সে কোনো লেখকের লেখায় ঠাঁই পেল। একটু পর সে খেয়াল করলো তার মতো মেয়েটির গোপন প্রেম, তারপর শ্রাবণের মতো প্রেমিক, তারপর অন্যান্য।
অবশেষে বিয়ে, পরকীয়া, এসব দেখে ভয়ে নড়ে চড়ে বসল পুষ্প। আপাতত কথা বলছিল না আর। বাসার পুষ্পকে কিছুটা অন্যরকম দেখে জিজ্ঞেস করতে লাগলো, শ্রাবণ এসেছে কিনা। পুষ্প উত্তরে বলল, না তেমন কিছু না। সবচেয়ে অবাক হয়েছিল এই ভেবে যে গল্পের নায়িকাও তার মতো পরকীয়া প্রেমিকের সাথে কথা বলতে বলতে, স্বামীর গল্প পড়তে পড়তে নিজের সাথে মিল পেল। পুষ্পের মনে কিছুক্ষণ আগে জন্ম নেওয়া সব আনন্দ তখন পুরোপুরি চলে গিয়ে রাজত্ব করছিল ভীষণ ভয়। তার মনে ঘুরপাক খাচ্ছিল একটি প্রশ্ন, তার মানে শ্রাবণও সব জানে, এমনকি বাসারের কথাও। তার মতো করে শ্রাবণের গল্পের নায়িকা এবং নায়িকার স্বামীর গল্পের নায়িকাও একইভাবে চিন্তায় পড়ে গেল। ভয়ে ফোন রেখে দিল পুষ্প, ফোন রেখে দিল শ্রাবণের গল্পের নায়িকা এবং নায়িকার গল্পের নায়িকাও। পুষ্প তখন দ্বিধাগ্রস্ত, ফোন রেখে গল্প পড়া শুরু করলো ভালো করে। শ্রাবণের গল্পের নায়িকা দেখতে পেল তার গল্পের নায়িকা হঠাৎ পিছনে ফিরে তাকাতেই তার গলায় সজোরে এক কোপ টের পেল। এটা দেখে শ্রাবণের গল্পের নায়িকাও তার স্বামীর গল্পের নায়িকার মতো পিছনে ফিরে তাকাতেই একই কোপ টের পায়। এদের অদ্ভুত মিল দেখে অনিচ্ছা সত্ত্বেও পিছনে ফিরে তাকালো পুষ্প। দেখল ভয়াবহ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে শ্রাবণ, হাতে তার লম্বা রামদা। গল্প পড়ে এবং শ্রাবণের অবস্থা দেখে পুষ্প টের পেয়েছিল তার সাথে গল্পের নায়িকাদের মতো ভয়ানক কিছু একটা হতে যাচ্ছে। তাই সে দ্রুত শ্রাবণের কাছে চলে এলো। শ্রাবণের কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। শ্রাবণ কিছু বলছে না, তখনও সে চুপ করে তাকিয়ে আছে পুষ্পের দিকে। পুষ্প সরাচ্ছে না চোখ, কারণ সে জানে শ্রাবণের চোখে সে যতক্ষণ চোখ রেখে তাকিয়ে থাকবে ততক্ষণ শ্রাবণ তার কোনো ক্ষতি করবে না, করতে পারবেও না। তাই অপরাধীর এক করুণ দৃষ্টি নিয়ে সে তাকিয়েছিল শ্রাবণের দিকে। দুজনের মুখে কোনো কথা নেই, কেবল দুপাশ থেকে দুজনের ঘন নিঃশ্বাস আর হৃৎকম্পন বেড়ে যাচ্ছিল ক্রমান্বয়ে। হঠাৎ বেজে উঠল ফোন। ফোনের রিংটন বেজে ওঠার সাথে সাথে শ্রাবণ মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল, যদি পুষ্প তার চোখেই চোখ রেখে তাকিয়ে থাকে তবে সে খুন করবে না। কিন্তু যদি সে একবারের জন্য হলেও শ্রাবণের চোখ থেকে চোখ সরিয়ে নেয় তবে তাকে খুন করতে একটু দেরি কিংবা দ্বিধা করবে না সে। একের পর এক ফোন বাজতেই থাকলো পুষ্পের। প্রতিবারই হার্টবিট বেড়ে যাচ্ছিল তার, সাথে বেড়ে যাচ্ছিল ঘন নিঃশ্বাস। পুষ্প মনে মনে চাচ্ছিল ফোন আর না আসুক, নয়তো বারবার ফোন আসাতে রাগ বেড়ে যাবে শ্রাবণের। পুষ্পের প্রতিটি হার্টবিট টের পাচ্ছিল শ্রাবণ। পুষ্পের চোখের দিকে তাকিয়ে সে ভাবছিল অতীতের পাওয়া তার অবহেলার কথা আর মনে মনে অপেক্ষা করছিল পুষ্পের চোখ সরানোর। শার্টের ভিতরেই লুকানো ছুরি, পুষ্প একটু চোখ সরালেই ছুরি চলে যাবে তার পেটে। পুষ্প চোখ সরালও না তখনও। চোখে তার হাজার মিনতি, মুখে বারবার একই কথা পুনরাবৃত্তি হচ্ছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তার এমন চাহনি শ্রাবণকে মনে করিয়ে দিল তার সাথে পরিচয়ের প্রথম দিনগুলোর কথা। তখন সে এভাবে তাকাতো শ্রাবণের দিকে। শ্রাবণ তখন বুঝতো পুষ্পের তাকানোতে কোনো অহংকার নেই, ছলনা নেই, মোহ কিংবা লুকানো মিথ্যার জটিল কোনো বিষয় নেই। পুষ্প তখন তাই বলতো যা তার মনে ছিল, যা সে চাইতো। তখন সে সত্যি শ্রাবণকে ভালোবাসত। কিন্তু ধীরে ধীরে তার মাঝে ছলনা ভর করে, মোহ এবং লুকানো মিথ্যা ভর করে। তখন তার তাকানোতেও পরিবর্তন আসে। প্রথম প্রথম শ্রাবণ না বুঝলেও পরে সে সব বুঝতে পারত। পুষ্পের কোন তাকানোতে কী বোঝাচ্ছে। পুষ্পের এমন সহজ সরল চাহনি শ্রাবণ প্রথম দেখেছিল যেদিন পুষ্প তার মৃত মায়ের কথা বলল। তখনও শ্রাবণ জানত না পুষ্পের আসল মা মারা গেছে, তখন সে যাকে মা বলে ডাকত সে তার সৎ মা। সেদিন শ্রাবণ পুষ্পসহ পুকুর পাড়ে বসেছিল। পুকুরটা ছিল অনেক বড়। অনেক বড় ছিল বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটাকে নীল দিঘি বলতো। পুকুরের পানি নীল এবং ভীষণ স্বচ্ছ। পুকুরের মাঝে স্পষ্ট থাকতো পুরোটা আকাশ। একসাথে 4-5 জন বসার মতো জায়গা, যদিও বেশিরভাগ সময় সেখানে বসতো দুজন। চারপাশে ঘেরাও করা গাছ, গরমের দিনে মনোমুগ্ধকর বাতাস এবং প্রাকৃতিক দৃশ্যের কারণে ছাত্রছাত্রী ছাড়াও বাইরের যারা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসতো তারাও এই পুকুর পাড়ে এসে বিশ্রাম নিত, ছবি তুলত। প্রেমিক প্রেমিকাদের প্রেম করার জন্য উপযুক্ত একটি জায়গা হয়ে উঠল পুকুর পাড়। প্রায় সময় জায়গা খালি থাকতো না পুকুর পাড়ের বেঞ্চগুলোতে। প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধুরা মিলে আড্ডার আসর জমাতো সেগুলোতে। সেদিন পুষ্প এবং শ্রাবণ ছিল পুকুর ঘাটে। ঘাটের ওপর বসে অনেকক্ষণ কথা বলছিল তারা। কথা বলতে বলতে হঠাৎ পুকুরের ওপর নুয়ে পড়া আকাশ দেখতে দেখতে পুষ্প শ্রাবণকে জিজ্ঞেস করল, আচ্ছা শ্রাবণ,
আমাদের মায়েরা, যারা আমাদেরকে নিজের চেয়ে বেশি ভালোবাসেন, তারা হুট করে মারা যাওয়ার সময় আমাদের কথা কি খুব মনে পড়ে? তখন কি আমাদের মনে করে কান্না করে? পুষ্পর এমন গুরুগম্ভীর প্রশ্নে কিছুটা দ্বিধায় পড়ে গেল শ্রাবণ। হঠাৎ পুষ্পের কি হলো যে সে এমন প্রশ্ন করেছে? দ্বিধা রেখে সে পুষ্পকে বলল, মৃত্যু তো অনিশ্চিত, হুট করেই আসে, তাই অনেক মানুষ বুঝতেই পারে না যে সে তখন মারা যাবে। পুষ্পের পাল্টা প্রশ্ন, আর যে বুঝতে পারে সে হয়তো মারা যাবে কিছুক্ষণ পর, তাদের ক্ষেত্রে? তাহলে তো অবশ্যই তারা তাদের সন্তানদের কথা ভাবে। মায়েরা কি তখন খুব কান্না করে? করে হয়তো বা, কিন্তু হঠাৎ এসব প্রশ্ন কেন? তাহলে কি আমার মাও আমার জন্য, আমাদের জন্য কান্না করেছিল? পুষ্পের কথায় অবাক হয়ে গেল শ্রাবণ। মানে তোমার মা কেন কান্না করবে? আমরা মাঝে মাঝে যা দেখি তার বাইরেও অনেক সত্য থাকে শ্রাবণ। বুঝিয়ে বলো। তুমি যার কথা শুনেছ, যিনি আমাদের ঘরে আছেন, যাকে আমি এবং নূপুর মা বলে ডাকি, তিনি আসলে আমাদের দ্বিতীয় মা, মানে সৎ মা। কী বলো এসব? হ্যাঁ, সত্যি বলছি। তোমাকে কখনো আগে বলা হয়নি, তাও আজ কেন জানি খুব বলতে ইচ্ছে করলো, তাই বলে ফেলেছি। বলতে থাকো তুমি। আমি যখন খুব ছোট ছিলাম, 3 বছর বয়স, যখন আমি ঠিকভাবে কথা বলতে পারতাম না, যখন আমার ছোট বোন আসে দুনিয়াতে, তখন আমার মা মারা যায়। শুনেছি তখন ওর বয়স মাত্র 2 ঘন্টা। সিজারে হয়েছিল সে। কোনো মতেই রক্ত বন্ধ হচ্ছিল না মায়ের। ডাক্তাররা অনেক চেষ্টা করে যাচ্ছিলেন রক্ত বন্ধ করার, কিন্তু রক্ত বন্ধ করতে করতে আমাদের মাই সব বন্ধ করে চলে গেলেন আমাদের ছেড়ে। শুনেছি মা আমাকে ছেড়ে কোথাও যেতেন না, কারো কোলে দিয়ে অন্যমনস্ক হতেনও না, কিংবা পাশের বাসায় কেউ কোলে করে তাদের বাসায় নিতে চাইলেও দিতেন না। মা যখন যেতেন কেবল তখন কোলে দিতেন। আমি এখন মাঝে মাঝে ভাবি যে মা আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতেন না। তিনি যখন বুঝেছিলেন তিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন, তখন তার কাছে কেমন লেগেছিল? তখন মায়ের মনে ঠিক কী কী ভেসে আসছিল? তখন কি তিনি আমার কথায় বেশি ভাবছিলেন, নাকি সদ্য জন্ম নেওয়া নূপুরের কথা, নাকি বাবার কথা? বাবার কাছে শুনেছি মা যখন জানতে পারলেন কোনো মতেই রক্ত বন্ধ হচ্ছে না, তখন তিনি বারবার অনুরোধ করে বাবাকে বলছিলেন বাবা যেন আমাদের দেখে রাখেন, যেন কখনো কোনো অনাদর না হয়, যেন আমাদের কখনো কাঁদতে না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের কাঁদতে হলো, বারবারই কাঁদতে হলো। শেষ মুহূর্তে মায়ের মনের অবস্থার কথা মনে হলে আমার এখনও খুব কান্না আসে। মা তখন বুঝে গিয়েছিলেন মৃত্যু মায়ের খুব কাছে চলে এসেছে। তাই আমি এখন মাঝে মাঝে মৃত মায়েদের কথা ভাবি, তাদের রেখে যাওয়া অবহেলিত সন্তানদের কথা ভাবি। পুষ্পের চোখে তখন কান্না। শ্রাবণ পুষ্পের হাত শক্ত করে ধরে বলল, মন খারাপ করো না, নূপুরকে দেখে রাখো, ও যেন কখনো কষ্ট না পায়, অবহেলা না পায়। ওর আবার কষ্ট, অবহেলা? ছোটবেলা থেকে সে বাবার সবচেয়ে অপছন্দের মানুষ। বাবা ভাবে নূপুরের জন্যই মা মারা গেলেন। যদিও অনেক কিছু বুঝিয়েছেন, তবুও বাবা এখনও কেন জানি নূপুরকে সহ্য করতে পারেন না। এমনকি মাঝে মাঝে নূপুরের হাসি দেখলেও দূর থেকে তারা চিল্লাপাল্লা করে ওঠেন। নূপুরের কথা ভেবে মন খারাপ হয়ে যায় শ্রাবণের। আচ্ছা, নূপুর তোমাকে কিছু বলেছে এসব নিয়ে? মাঝে মাঝে। যখন সে কষ্ট লুকাতে গিয়ে ব্যর্থ হয়, ধরা পড়ে যায় আমার কাছে, তখন সে প্রায় মন খারাপ করে থাকে, মাঝে মাঝে কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না, বুঝাতে পারে না, কিংবা বোঝাতে চায় না। কিছু জিজ্ঞেস করলে কিছু না বলে এড়িয়ে যায়। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রচণ্ড চুপচাপ আর একা থাকে। মায়ের সাথেও ওর বোঝাপড়া খুব কম, মাও তেমন পছন্দ করে না তাকে। ওদের মাঝে তর্কাতর্কিও হয় বিভিন্ন বিষয় নিয়ে। তুমি করো? না, আমি করি না। নূপুরকেও নিষেধ করি, কিন্তু ও শোনে না। আমার কথা জানে নূপুর? জানে না, তবে বুঝতে পারে আমি কারোর সাথে কথা বলছি, কিন্তু এটা সে মোটেও পছন্দ করে না। কেন? তোমাকে তো বলেছি হিমেল নামে এক কাজিন পছন্দ করে। নানা রকম বাহানায় আমাকে আর নূপুরকে মুগ্ধ করার হাজার চেষ্টা করে। অনেক দিন থেকে আমাদের দুজনের সব পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। একটা কথা বলি? বলো। না মানে তাকে তোমার কেমন লাগে? আমি বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ। দেখো, তার প্রতি আমার বিশেষভাবে কোনো আগ্রহ নেই। কাজিন বলে যতটুকু দরকার ততটুকুই আছে, এর বাইরে আর কিছুই নেই। কথাটা শুনে অনেক স্বস্তি পায় শ্রাবণ। তাও সাবধানে থেকো, আর নূপুরের খেয়াল রেখো। মায়ের শূন্যতায় সে অন্যরকম যেন না হয়ে যায়। ভয় তো এখানেই। আচ্ছা শোনো, বলো। মায়ের প্রসঙ্গে যেহেতু আসলাম, তাই এখন বলে রাখি, আমাকে কিন্তু তোমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব একদিন। তারপর আবার অন্যমনস্ক হয়ে যায় পুষ্প। পুষ্প প্রায় তার মন খারাপের গল্প বলতো শ্রাবণকে। সেদিন হাতে ছুরি লুকিয়ে পুষ্পের চোখ ফেরানোর অপেক্ষা করতে থাকা শ্রাবণ পুষ্পের তাকানোতে অতীতের নিষ্পাপ সত্যগুলো খুঁজে পাচ্ছিল। পুষ্প চোখ ফেরাচ্ছে না একটুও, বরং আরও গভীরে হারিয়ে যাচ্ছিল শ্রাবণের। শ্রাবণও আর আটকালো না নিজেকে। চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে ডুবে গেল পুষ্পের মাঝে তা সে নিজেও টের পায়নি। তার হাতে থাকা ছুরি পড়ে গিয়ে আবদ্ধ হলো পুষ্পের পাপড়ি। অপর পাশে তখনও বেজে যাচ্ছে ফোন। ফোন বাজার শব্দ আর কানে যাচ্ছিল না কারো। তাদের কানে আসছিল কেবল দুজনের গভীর বিষাক্ত নিঃশ্বাস। কতটা গভীরভাবে একে অন্যের সাথে ডুবতে পারে তা নিয়ে তাদের শত ব্যস্ততা তখন। মুহূর্তেই তারা ভুলে গেল দুনিয়ার সমস্ত রাগ, ঘৃণা, অভিমান, অভিযোগ কিংবা প্রতিশোধ। ভুলে গেল একটু আগের সব কিছু। শ্রাবণ ভুলে গেল পুষ্পের অতীত, প্রেম, মিথ্যা কিংবা পরকীয়া প্রেমিক। পুষ্প ভুলে গেল গল্পের সমাপ্তি, শ্রাবণের লুকিয়ে রাখা ছুরি কিংবা প্রতিশোধের জ্বলন্ত আগুন। মেয়েদের চোখের এটাই হয়তো সবচেয়ে বড় শক্তি, তারা প্রেমিক পুরুষের বুকে জ্বলতে থাকা আগুনকে মুহূর্তেই পানি করে দিতে পারে, শুধু তাদের চোখের গভীরতা দিয়ে। সেদিন শ্রাবণ আবার খুঁজে পায় তার প্রথম দেখা পুষ্পের, প্রথম চাওয়া পুষ্পের। সেদিন প্রথম বুঝতে পারে অন্যরকম এক স্নিগ্ধতা আছে পুষ্পের, যার কাছে সকল রাগ অভিমান পরাজিত হবে বারবার। বিবাহিত জীবনে তার প্রথম মনে হয়েছিল সে তার পুষ্পকে পাচ্ছে নিজের মতো করে, যার মাঝে লুকানো কোনো মিথ্যা ছিল না আর। এমনটাই চেয়েছিল সবসময়। সে চাইতো পুষ্পের স্নিগ্ধতায় ডুবে থাকতে, ভুলে যেতে তার সমস্ত অনাকাঙ্ক্ষিত অতীত, বাবার বীভৎস মৃত্যু, মায়ের অসহায়ত্ব, খুন কিংবা ক্ষোভ। সেদিনের পর পুষ্প শ্রাবণকে কথা দিয়েছিল সে আর কখনো শ্রাবণের অবাধ্য হবে না। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সে আর কখনো ভুল পথে পা দিবে না, এবং শ্রাবণের মতো করে শ্রাবণের সাথে নতুন করে শুরু করবে সব। পুষ্প সেদিন নিজ থেকে সিম পরিবর্তন করে নেয়, ফেসবুক এবং সব কিছু থেকে বাসারকে বাদ দিয়ে দেয়। পুষ্প তখন চাইতো নতুন করে উঠে আসতে, শ্রাবণ যেন তাকে সাহায্য করে। শ্রাবণও চেয়েছিল পুষ্পের ভালোবাসায় নিজের যন্ত্রণা কমানোর ভয়ানক পদ্ধতিটা ভুলে যেতে, আর কাউকে খুন না করতে। পুষ্পকে ঘিরে তার সব অপূর্ণ ইচ্ছেগুলো সে ধীরে ধীরে বলা শুরু করলো। দুজন মিলে আবার সব গোছাতে শুরু করলো। একদিন পুষ্পসহ বারান্দায় দুজন চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল তারা। হঠাৎ দূরের এক বাসার দিকে তাকিয়ে পুষ্প শ্রাবণকে বলল, ওই বাসাটা চেনো? ওই যে দূরে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে আমাদের মতো দুজন মানুষকে দেখতাম আগে। বারান্দায় বসে চা খেত দুজন, কিন্তু অনেক দিন ধরেই দেখি না তাদের। বাসাটিও বন্ধ দেখা যায়। তুমি কি খেয়াল করেছো কখনো? দেখেছো কাউকে? পুষ্পের প্রশ্ন শুনে অবাক হয়ে গেল শ্রাবণ। পুষ্পও চিনত তাদের? শ্রাবণ পুষ্পের কথা এড়িয়ে যেতে চাইল, তবুও পুষ্প তাদের কথা বলতে থাকায় শ্রাবণ বলল, দেখেছিলাম মনে হয়, খেয়াল নেই। আচ্ছা চলো ভেতরে চলো। তুমি যাও, আমি আসছি। তারপর শ্রাবণ চলে এলো তার লেখালেখির রুমে। পুষ্পের মনে করিয়ে দেওয়া মানুষগুলোর কথা ভাবতে লাগলো। সেও তাদের খুব ভালো করে চিনত, জানত। পুষ্পের চেয়ে সে অনেক বেশি বার দেখেছিল তাদের। তখন পুষ্প ডুবে থাকতো পরকীয়ায়, আর শ্রাবণ ডুবে থাকতো একাকিত্ব এবং যন্ত্রণায়। পুষ্প যখন তাদের বাড়িতে বা ফোন নিয়ে চ্যাটে মগ্ন থাকতো, শ্রাবণ তখন একা একা বারান্দায় বসে আকাশ দেখত। পাশাপাশি আশেপাশের যত ঘর দেখা যায় তার মাঝে কী ঘটছে তা খেয়াল করত। বস্তির চেঁচামেচি, বাচ্চাদের দৌড়াদৌড়ি, কিছুটা শুকনো জায়গায় শুয়ে থাকা গলির কুকুরটার হঠাৎ চিৎকার করে ওঠা, সব নজরে আসতো তার। যেদিন প্রথম শ্রাবণ পুষ্পের দেখানো দুজনকে দেখেছিল সেদিন ছিল শ্রাবণের জন্মদিন। পুষ্প ছিল তার বাবার বাড়িতে। কয়েকদিন আগেই সে পরিকল্পনা করে রেখেছিল তার জন্মদিন পুষ্পসহ খুব সুন্দরভাবে পালন করার। কিন্তু জন্মদিনের দুদিন আগে হঠাৎ করে পুষ্প চলে গেল তার বাবার বাসায়। শ্রাবণের চেয়ে নেওয়া দিনটাও পুষ্প সুন্দর হতে দিল না। শ্রাবণ যখন বুঝতে পারল পুষ্প তার ইচ্ছে আকাঙ্ক্ষার গুরুত্ব দিচ্ছে না এবং দিবেও না, তখন থেকে পুষ্পের কাছে তার ইচ্ছেগুলো বলতো না আর। অথচ শ্রাবণ পুষ্পের ছোট বড় সকল ইচ্ছা পূরণ করতে চাইতো। সে জানত পুষ্প তার এই ইচ্ছেও রাখবে না, তবুও সে অনেক আশা নিয়েছিল অন্তত একটা দিন তার বিশেষ হবে। তাই সে পুষ্পকে কয়েকদিন আগেই জানিয়ে রেখেছিল, পুষ্প, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবা বলো। আমাকে একটা দিন সময় দেওয়া যাবে? তো এখন কাকে সময় দিচ্ছি? না মানে সেদিন ফোন, ব্যস্ততা, টিভি এসব রেখে শুধু আমাকে সময় দিতে হবে। আচ্ছা বাবা, দিব। আর কিছু বলবে? না, কিন্তু জানতে চাইলে না দিনটি কোন দিন এবং কেন চাচ্ছি? না। কেন?
আচ্ছা বাবা বলো কেন চাচ্ছ, আর কী দিন সেটা? সামনের শনিবার দিনটি। আচ্ছা আর কিছু বলবে? না। ওকে, আমি এখন টিভি দেখব, আপাতত আর কোনো প্রশ্ন করো না। মনোযোগ নষ্ট হলে আর ভালো লাগে না। পুষ্পের কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল শ্রাবণের। পুষ্প একবারও জানতে চাইল না দিনটি কী এবং কেন বিশেষ। পৃথিবীর সমস্ত ভালোবাসার উপর ঘৃণা ধরে গেল তার। জন্মদিনের দিন ছোট খালা আরেকবার কল দিয়েছিল তাকে, কিন্তু খালার কোনো কলই সে রিসিভ করেনি সেদিন। দিন শেষে বাসায় ফিরে বারান্দায় দাঁড়িয়ে একা একা আকাশ দেখছিল। চারপাশে বস্তির ছেলেমেয়েদের আওয়াজ। কিছুটা দূরে এক দম্পতি রোজকার ঝগড়া। গলি থেকে দূরে শুয়ে থাকা কুকুরটাও হঠাৎ হঠাৎ চিৎকার করে ডেকে ওঠে, আবার শুয়ে থাকে। মনে হচ্ছিল চারপাশের মানুষের ওপর প্রচুর বিরক্ত কুকুরটি। এদের জন্য সে শান্তিমতো ঘুমাতে পারে না। সবার চিল্লাচিল্লি, বাচ্চাদের অহেতুক দৌড়ানি, এটা ওটা নানা ধরনের শব্দ তো আছেই। একটু যে মন মতো ঘুমাবে তার উপায় নেই। তবুও রোজকার মতো চেষ্টা করে যাচ্ছে। শুকনো একটু জায়গা পেয়ে মাথাটা কোনো মতে দিয়ে পাগুলো জড়ো করে শুয়েছিল সে। এসব দেখতে দেখতে হঠাৎ চোখ আটকালো দূরের এক বারান্দায় তার মতো উদাস হয়ে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখে। মেয়েটিও তার মতো করে আকাশ দেখছিল। প্রায় পুরোটা সন্ধ্যা মেয়েটা ওখানে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরপর ফোন হাতে নিয়ে সময় দেখছিল বারবার। মনে হচ্ছিল কারো প্রতীক্ষায় আছে সে। একটু পর ফোন কানে নিয়ে কাকে যেন কল দিল। তারপর আবার দাঁড়িয়ে থাকা। 10 মিনিট পর একটা ছেলে এলো বারান্দায়। পেছন থেকে জড়িয়ে ধরে মেয়েটিকে। নিজেকে ছাড়িয়ে নিয়ে শুরু হলো মেয়েটির জেরা। কেন এত দেরি হলো, আর একটু আগে আসলে কি এমন ক্ষতি হতো, ফোন না ধরা সহ নানান জবাবদিহিতা। তারপর তাদের দুষ্টু মিষ্টি খুনসুটি। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেসব। তাদের দেখেই শ্রাবণের মনে হচ্ছিল নতুন বিয়ে করেছে তারা, কিংবা পূর্ব পরিচয়ের পর বিয়ে। তাদের খুনসুটি দেখে পুষ্পকে নিয়ে দেখা নিজের স্বপ্নগুলোর কথা মনে পড়ে গেল শ্রাবণের। সেও এমন সন্ধ্যাগুলো নিয়ে স্বপ্ন সাজিয়েছিল অনেক, কিন্তু পুষ্পের অবহেলা, পরকীয়া নষ্ট করে দিল সব। শ্রাবণ ভাবত দিনের শেষে সন্ধ্যায় কফি হাতে দাঁড়িয়ে থাকবে পুষ্প। শ্রাবণ আর এক কাপ কফি হাতে এসে একসাথে আকাশ দেখবে তারা। কখনো বা বারান্দায়, কখনো বা টেবিলে বসে বই পড়তে পড়তে সময় কাটবে তাদের। কিংবা শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখবে আর পুষ্প তাকে বই পড়ে শোনাবে। কখনো বা কবিতা, মাঝে মাঝে গান। গান হিসেবে দুজনে বেছে রেখেছিল নিজেদের প্রিয় সব গান। প্রিয় গান প্রসঙ্গে পুষ্প বলতো, আমাদের একসাথে থাকাকালীন, অর্থাৎ যখন আমাদের বিয়ে হবে, তখন আমরা সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে থাকবো, হাতে থাকবে কফির মগ। শ্রাবণ হেসে বলতো, আর ঠোঁটে থাকবে গান কিংবা কবিতা কিংবা তোমার কোনো লেখা। কী কী গান পছন্দ তোমার? রবীন্দ্র, নজরুল কিংবা আধুনিক? আসলে গান নির্ভর করবে পরিবেশের ওপর। যেমন কখনো বা দুটি মন আর নেই দুজনার, কিংবা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দুটো গানই খুব প্রিয়। প্রিয় জানি বলেই তো গাইব। মোর পিয়া হবে এসো রানী, এটা পারো? এটা গাইবা তুমি, আমি শুনবো। আমি তো পারি না, শিখে নিও, আমি তো আছি। অলিরও কথা শুনে বকুল হাসে, আমি তোমাকেই বলে দেব। এসব পারো? পারি, তবে এসব হচ্ছে খুব মন খারাপের গান। যখন তুমি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবে, নানা কিছু কল্পনা করে লেখালেখি ছাড়া আমাকে দেওয়ার মতো সময় থাকবে না তোমার, আমি তখন গাইবো এসব। পুষ্পের কথা শুনে শ্রাবণ তখন হাসতো আর ভাবতো এমন দিন হয়তো আসতেও পারে যখন সে প্রচুর ব্যস্ত থাকবে, পুষ্পকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় তার নাও থাকতে পারে। এইসব ভেবে সে তখন পুষ্পকে বলে, না না, সময় থাকবে হয়তো। শ্রাবণ সেদিনও হাসে পুষ্পের কথা ভেবে, আর ভাবে জীবন হলো একটা প্যারাডক্স। এখানে মানুষ যা ভাবে বেশিরভাগ ক্ষেত্রে তার বিপরীত করে, কিংবা বিপরীতটাই হয় তার সাথে।